ভয়ানক অবস্থা। আর তার চেয়েও ভয়ানক অবস্থা আসছে, এত জিজ্ঞাসাবাদ করার পর আমাদের রাতের বেলা ওই সেলে ঢুকেছে, যেই সেলে একটা সেলের বর্ণনাটা দেই, তোমাদের বাসার যে ওয়াশরুম, এই ওয়াশরুমের সাইজে একটা সেল, সেখানে একটা তোষক বিছানো এবং ওই সেলের ভিতরেই এক কোনায় বাথরুম, এবং সেই বাথরুমেই ওই 20 জন, ওই সেলে 20 জন আছে, আমাদের মতো শিক্ষার্থী আছে, কিছু নেতা আছে। ওই সেলে ওই ওয়াশরুমেই তারা তাদের যাবতীয় কাজ করে। ওয়াশরুমের পাশেই একটা প্লেটে 20 জন ধারাবাহিকভাবে খাওয়া দাওয়া করে এবং ওইখানেই ঘুমাইতে হবে। মানে তোমাদেরকে কি বলবো, একটা কুকুরও ওইরকম পরিবেশে থাকে না যেরকম পরিবেশ আমাদেরকে রাখছে। আমি প্রথম দিন একদম বমি করে দিয়েছিলাম, মানে হচ্ছে কি একটা অবস্থা, মানে মানুষকে এইভাবে রাখতে পারে, এটা কল্পনাতীত। তো প্রথম রাতটা খুব মানে হচ্ছে ওই সেলের মধ্যে খুব কষ্টে কেটেছিল, খাওয়া দাওয়া করতে পারিনি, খুব মানে হচ্ছে ঘৃণা লাগছিল যে এই পরিবেশ। মানে আমি তোমাকে বলি যে যে তোষকে আমরা শুয়েছি, সেই তোষকটা মানুষের প্রস্রাবে, বাথরুমে পাইপ ভেঙে সেই প্রস্রাব পড়তেছে, প্রস্রাবে তোষকটা ভেজা, অর্ধেক ভেজা। এই যে বাথরুম ইউজ করলে ওই প্রস্রাবটা পড়ে, প্রস্রাবে ভেজা, এবং সেই তোষকের উপর আমরা শুয়েছিলাম। তো সে বলতেছে যে আপনাদের ডিবি অফিস থেকে 7 দিনের রিমান্ড চেয়েছে। এইটা শোনার পর আমাদের দুইজনের মাথায় হাত। এইটা কেমনে হইতে পারে যেখানে আমাদের কাছে কোনো কিছুই নাই? আমরা তখন অন্যান্য কোনো আসামির সাথে আমরা সংস্পর্শ হই নাই যে যারা এই কেসে আসছে, কিন্তু আমরা তো জানি যে আমরা দুজন নিরপরাধ। তো 7 দিনের কিভাবে চায় তারা? ইভেন তারাও জানে। হ্যাঁ, তো তোমরা তো কোর্টের ছবিটা দেখলাই, আমাদের কোর্টে 2 হাতে আমাদের লক করে হ্যান্ডকাপটা পরিয়ে, একদম টাইটলি হ্যান্ডকাপটা পরিয়ে ওই কোর্টে, ওই রুমটাতে, মানে কোর্টে জজের সামনে রাখা হয়েছে। আমি জজের সামনে ব্রিফ করেছি যে আমরা কি করেছি, ছাত্রদের জাস্ট সাপোর্ট দেওয়া, এটা কোনো অপরাধ কিনা। তো জজ উকিলের সাহায্যে আমাদের 7 দিনের রিমান্ড নামঞ্জুর করে, আমাদের কেরানীগঞ্জ যেই কেন্দ্রীয় কারাগার সেখানে পাঠায়। ওইখানে আরেক বিভীষিকাময় রাতের সাক্ষী হয়ে আমাদের পাঠাতে সন্ধ্যা পার হয়। সন্ধ্যার পর বিশ্বাস করবা কিনা জানি না যে আমাদের যেই প্রিজন ভ্যান, ওইখানে আমরা 50 জনের মতো ছিলাম একটা প্রিজন ভ্যান যারা দেখছো 50 জন আটাআটি করে ওইখান থেকে আমরা কেরানীগঞ্জ নামার পর একটা কুকুরকে মানুষ যেভাবে ট্রিট করে, কুকুরকেও আমরা ভালোভাবে ট্রিট করি ভাই, সেভাবে আমাদেরকে ট্রিট করা হয় নাই। জেলের যে লোকজন, এই সিরিয়াল ধর, এই এখন বয়, এখন ওঠ, এভাবে আমাদের জেলে ঢুকানো হয়েছে। তো জেলে ঢোকার পর প্রথমে আমাদেরকে যে রুমটায় রাখা হয়, ওটার নাম হচ্ছে আমদানি রুম। নতুন কোনো আসামি আসলে ওইখানে রাখা হয়, এই কারণে এটার নাম আমদানি রুম। ওই এক রুমে আমরা প্রায় 200 জনের মতো, 200 জন। রুমটা আমাদের এই স্টুডিও 2টা সমান হবে। তো 200 জন, দাঁড়ানোরও জায়গা নেই, সারা রাত থাকতে হবে, এরকম অবস্থা। তো ঘুমানোর সময় জাস্ট কাত হয়ে কোনোভাবে ঘুমানো যায়। আর ওই আমদানি রুমে আমরা তো সারাদিন কিচ্ছু খাইতে পারি নাই, রাতের বেলা তো খাবার দিবে, একটা খিচুড়ি দিবে রাতের বেলা। তো আমদানি রুমে খিচুড়ি যে খাবো, বাটি কোথায়? বাটি বাথরুমে গেলাম। 200 জন মানুষের জন্য 2 থেকে 3টা বাথরুম আছে আমদানি রুমে। এবং এই বাথরুমগুলোর অবস্থা কেমন একটু বর্ণনা দিই। এই বাথরুমগুলোতে হাঁটু সমান, মনে করো মানুষের মল ভাসতেছে, তার পাশে খাবারের প্লেটগুলো রাখা, এবং ওই খাবারের প্লেটগুলো ধুয়ে মানুষ প্রসাব করছে, পায়খানা করছে, পাশে খাবারের প্লেট রাখা। ওই খাবারের প্লেট আমি আর নিতে পারি নাই ভাই ওইখানে। তারপর সোহাই বলতেছে, ইয়াসিন যে দেখ, বেঁচে থাকতে হলে খাইতে হবে, তাছাড়া তো ভাই সম্ভব না। আমাকে মারুক পিটাক, মানে সবচেয়ে অসুবিধা হয়েছে এই, মানে হচ্ছে তোমার কি বলবো, থরে সোহাইয়ের কথা শুনে আমি প্লেটটা নিলাম, প্লেটটা আমি ধুইলাম ভালোভাবে 3-4 বার, এরপরে খাবার দিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার শত্রুরেও যেন জেলখানার খাবার না খাওয়ায়। অর্ধেক বালি অর্ধেক খাবার, মনে করো, মানে আসামিদের জন্য তৈরি, তো যাচ্ছে তাই। তারপর আমরা খাইলাম। তো ওইখানে হরেক রকমের মানুষের সাথে দেখা, ম্যাক্সিমাম তোমাদের মতো স্টুডেন্ট ছিল যারা এই আন্দোলনে ছিল, সবাইকে ধরে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো মতে রাতটা কাটালাম। তারপরে হচ্ছে মানে ঘুমাই তো নাই, আসলে ঘুমের তো প্রশ্নই ওঠে না।
তারপর ছিলাম রাত কাটানোর পরে, পরের দিন সকালবেলা আমাদেরকে উঠালো একেবারে ভোরের, তখন বাজে হচ্ছে 5টা, মানে অন্ধকার আলো এরকম একটা অবস্থা। আমাদের নিয়ে গেল মাঠে। এই 200 জন স্টুডেন্টের, 200 জন মানুষের আসামি, মানুষ বলবো না, আমরা তো আর মানুষ না, আমরা আসামি। তো আমাদের এই 200 জন আসামিকে নিয়ে তারপর হচ্ছে আমাদেরকে সিরিয়াল করলো। আর ওই যে সিরিয়ালটা মানে হচ্ছে কি, 2 পায়ের উপরে বসা, 2 পায়ের উপরে যে যেখানে আসো একটু চেষ্টা করে দেখবো যে কতক্ষণ বসা যায়। আমাদেরকে সেখানে মিনিমাম 30 মিনিট একই জায়গায়, যেই উঠবে দাঁড়াবে তাকে অকথ্য ভাষায় বকাবকি বসায় রাখছে। বসায় রেখে তারপরে হচ্ছে আমাদের এক একজন করে ডাকাচ্ছে, আমাদের হাইট ওয়েট এগুলা নিচ্ছে তারা। তারপরে হচ্ছে একজন আসামির যা যা তাদের জানা দরকার সেগুলো তারা ইনক্লুড করতেছে। তারপরে এই যে আমার দেখো নতুন চুলের স্টাইল, এই চুল কেটে দিল 1 মিনিটের ভিতর, ঠাস করে বসালো, চুল কেটে দিল, একেবারে শেষ। তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা এই ফর্মালিটিগুলো তারা পালন করে আমাদেরকে পাঠিয়ে দিল হচ্ছে আমাদের আমদানিতে। পরের দিন আমদানিতে আবারও ওই যে সকাল তো তখন আবারও হচ্ছে খাবার, সকালবেলা খাবার আসলো, একটা গমের রুটি। আর সে একটা গমের রুটির ভেতরে, রুটিটার উপরে বালু দিয়ে ভরা, হ্যাঁ, একেবারে হচ্ছে ফ্লোরের ভিতর হয়তো বা তারা ওই ওই রুটিটা বানায়, বালু দিয়ে ভরা। আর হচ্ছে একটা সবজি, সবজির কথা মুখেই নেওয়া যাবে না, মানে এত বাজে সেই সবজি। তারপরেও হচ্ছে খাইতে তো হবে, আসলে কিছু তো করার নাই। শুধু রুটিটা, আরও কয়েকজন যারা মানে অভিজ্ঞ ছিল, যারা আগেও আসে, তারা বললো যে রুটি বাড়ি দিয়ে খাইতে। বাড়ি দেওয়ার পরে অনেকক্ষণ বাড়ি দেওয়ার পরে বালু টালু ফেলে তারপরে হচ্ছে আমরা রুটি ওইটা কোনো মতে যতটুকু পারা যায় আর কি। আমি মানে ইয়াসিন একেবারেই পারতেছিল না, আমি যতটুকু পারতেছিলাম, ইয়াসিন একেবারেই খাবার নিতে পারতেছিল না। তারপরে আমরা ওইখান থেকে আমাদের হচ্ছে ওয়ার্ডে পাঠাবে, আমাদের ফিঙ্গার নিল আসামি লিস্টে। বাংলাদেশের আমরা 2 জন শিক্ষক বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে পড়ানোর বাইরে তাদের যৌক্তিক আন্দোলনে সম্মতি প্রকাশ করায় আমরা প্রথম ফিঙ্গার দিলাম আসামি হিসেবে। এবং আমরা বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারের বা বাংলাদেশের নিয়ম মাফিক আমরা 2 জন আসামি এখন। এরপরে আমাদেরকে ওয়ার্ড, আমাদের 2 জনের ওয়ার্ড, মানে ওয়ার্ড হচ্ছে যে আরও ছোট ছোট রুম যেখানে 30 জন করে থাকে। সো একটা ছোট রুম, একটা ঘরের ভিতর, হয়তো বা তুমি এখন যে বেডরুমে আসো সেই বেডরুমে সমান হয়তো। সো একটা রুমের ভেতরে আমাদেরকে আলাদা করবে। সো আমাদের এই কোটা আন্দোলনকারীদের জন্য 2টা বিল্ডিং ছিল। সো একটা বিল্ডিংয়ে আমি আর ইয়াসিনকে আলাদা করে দিল। আলাদা করে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু কাজ হইল না, ইয়াসিন অন্য বিল্ডিংয়ে চলে গেল। এরপর থেকেই আমাদের বাকি যে 5 দিন আমরা 2 জন আলাদা আলাদা, ও ওর মতো আমি আমার মতো, আমি ওকে নিয়ে টেনশন করি, ও আমাকে নিয়ে টেনশন করে। আর এর মাঝে অবশ্যই 2-1 জন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যে এক ভাই হচ্ছে ইয়াসিন খেতে পারতেছিল না, ইয়াসিনকে প্লেট কিনে দিয়েছিল। মানে আমাদের কাছে যে টাকা নিয়ে যেতে হয়, যে এই ব্যাপারটা টাকা নিয়ে ঢুকতে দেয় না, আমাদের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, তো সে এক ভাই হচ্ছে আমাদের 2 জনকে 2টা প্লেট কিনে দিয়েছিল, অবশ্যই তার প্রতি আমরা প্রশংসাবাদ জানাই। এরপরে আলাদা হয়ে গেল, ও চলে গেল অন্যখানে। আমি পেলাম আমার এক স্টুডেন্টকে, সেই স্টুডেন্ট হচ্ছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে 2 জনের লাইফ আলাদা, 2 জনে 2টা কারাগারে। এবং জেলখানায় তোমরা অন্য মানুষদের, তোমাদের পরিচিত মানুষদের কাছ থেকে হয়তো বা জেলখানার বর্ণনা পেতে পারো, কিন্তু আমরা যে এই জেলখানা দেখে আসছি আসলে সেই জেলখানা বর্ণনাতীত। কারণ আমাদের এই 2 দিন, আমার এই কয়েকদিন আমাদের জেলখানা ছিল লকড। নর্মালি লক থাকে না, ফোন কল দেওয়া যায়, মানুষের পরিবারের মানুষের সাথে দেখা করা যায়, কিন্তু সব কিছু বন্ধ। খাঁচায় বন্দি পাখি যেভাবে থাকে, আমরা জাস্ট আমাদের একটা খাঁচায় ঢুকাইছি, ওইখান থেকে বের হওয়ার বিন্দু মাত্র সুযোগ নাই। যেহেতু আমরা ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধী, এই কারণে আমাদেরকে ওই রুমটা থেকে 5টা দিন, টানা 5টা দিন একটা রুম থেকে আমরা বের হতে পারি নাই। অন্যান্য যত আসামি আছে, মার্ডার কেসের আসামি বলো, ছিনতাই আসামি বলো, তারা বের হতে পারছে, তারা মাঠে খেলতে পারছে, মাঠে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে খাবার নিতে পারছে। বাট আমরা যেহেতু অনেক বড় আসামি, ছাত্র আন্দোলন, এই কারণে আমরা ওই একটা রুমে লক আপ ছিলাম, আমাদের বের হওয়ার বিন্দুমাত্র সুযোগ ছিল না। মানে পরে যে অবস্থাটা হয়েছে ভাই, জেলখানার এক একটা ভাতের চাল, তোমরা চিকন চাল যদি 10টা জোড়া দাও, একটার সমান হবে এরকম চাল। এবং এই ভাত, মানে জেলখানার খাবারই হচ্ছে ভাত, ডাল, সবজি, সবসময় ঘামানো। মানে হচ্ছে সকালবেলা একটা রুটি আর সবজি, আর দুপুরবেলা ভাত ডাল সবজি, রাতের বেলাও ভাত ডাল সবজি।
একটা জিনিসও মুখে দেওয়ার মতো করে তৈরি করা না। এবং এইগুলো কিভাবে নিয়ে আসে, যেই বাথরুমে যেই তোমার বালতিগুলো পড়ে থাকে, যেই বালতিতে এই 30 জন, এক রুমে 30 জন গোসল করে, সেই খাওয়ার সময় হলে সেই বালতিতে করে এই ভাত তরকারি নিয়ে আসে। এবং পরবর্তীতে মানে তুমি চিন্তা করতে পারো, একটা বালতি, একটা 2 হাত সাইজের একটা ওয়াশরুমে একটা বালতি আছে, ওই ওয়াশরুমে সবাই সবার যাবতীয় কাজ করে এবং ওই বালতিতেই খাবারটা নিয়ে আসা হয়। তো প্রথম প্রথম ঘৃণা লাগতো, তারপরে বুঝলাম আসলে জীবনে পৃথিবীতে ক্ষুধা কষ্টের চেয়ে বড় কষ্ট আর নাই। আমি তো খাবার কয়েকদিন মানে হচ্ছে না খেয়ে থাকতে থাকতে যেটা হয়েছে যে আমার এত ক্ষুধা লাগছে, আমি আর অন্যদিকে তাকাই নেই। এরপর ভাই আমি এটাই খাইছি এবং ডাল দিয়ে, আমি আমার মনে আছে ডাল দিয়ে আমি 1 প্লেট ভাত খাইছিলাম ভাই। ওইখান থেকে আমার শুরু হয়েছে যে অ্যাডজাস্টমেন্ট। আল্লাহ তাআলা যেন আমার শত্রুকে এইভাবে না খাওয়ায়। মানে কি বলবো, হতাশাজনক। এবং ভাই বলেন, আমি বলছি। এরপর তো জেলের খাবার খাচ্ছি, পরে হচ্ছে এরপরে ওয়ার্ডের ভিতরে আমি দেখলাম, আমার ওয়ার্ডের একটু বর্ণনা আমি অবশ্যই দিতে চাই, কারণ তোমাদের জানা উচিত আসলে আসলে কোটা আন্দোলনকারী কারা আসলে সাজাভুক্ত করছে। তোমরা হয়তো দেখতে পেয়েছো, জানতে পেরেছো কারা আসলে শহীদ হয়েছে, কিন্তু কারা রাজবন্দী, তাদের কি দোষ ছিল সেটাও তোমাদের জানা দরকার। আমাদের দোষ তো তোমরা জানোই, আমরা কি দোষ করেছি। এবার আমার ওয়ার্ডে 28 জন ছিল। এই 28 জন আমি তোমাদেরকে মানে মানে প্রথম দিন থেকে আমি দেখেছি প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্রত্যেকে। আমাদের যে হুজুর ছিলেন, আমাদের যে নামাজ পড়িয়েছে, সেটা হচ্ছে এসএসসি পাস করা কেবল দাখিল দেওয়া একটা ছেলে। এবং আমি এখন কয়েকটা ঘটনা তোমাদেরকে বলতে চাই। আমাদের যে নামাজ পড়িয়েছে দাখিল দেওয়া একটা ছেলে, খুব সুমধুর কণ্ঠ। এই ছেলেটাকে ধরে নিয়ে আসছে তারা মিরপুর থেকে, মিরপুর, এবং তাকে কেস দিয়েছিল হচ্ছে ভাঙচুরের, মিরপুর মেট্রো রেলের ওইখানে ভাঙচুরের তাদের হচ্ছে তাকে কেস দিয়েছে। ছেলেটা এত ভদ্র একটা ছেলে, নামাজ পড়াচ্ছে, আমি বুঝলাম না তার ভিতরে কি পাইলো। এবং যখন আমি কিছুই করতে পারতেছিলাম না, আমি চাচ্ছিলাম যে কি করব এই ওয়ার্ডে কাউকে পাই কিনা যে কিনা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসিতে কলেজে পড়ে। ও যখন বললো যে ভাই আমি কলেজে ভর্তি হব, আমার স্বপ্ন বুয়েটে, আমি বললাম যে আমি তোমাকে পড়াতে চাই ভাই, আমি বাঁচতে পারতেছি না এভাবে, আমি একটু পড়াতে চাই তোমাকে। পরে ও যেটা করলো সেটা হইতেছে, কয়েকটা কার্টুন ছিল, ওই বিভিন্ন টিভির কার্টুন বা এই কার্টুনগুলো হলুদ কালারের, সেই কার্টুনগুলো ছিঁড়ে আনছে এবং সেখান থেকে কতগুলো পেজ বানাইছে এবং সেই পেজ নিয়ে আমার কাছে পড়তে আসছিল। এবং সেই পেজগুলোর কি হয়েছে সেগুলো বলতেছি আবার। এইটা একজন গেল। 2 নাম্বার আরেকজন আসামি, সে হচ্ছে তার মা হচ্ছে ভর্তি মেডিকেলে, সে মহাখালী দিয়ে যাচ্ছিল, সিএনজি থেকে তাকে নামায়া তারপর হচ্ছে তাকে ওইখান থেকে নিয়ে গেছে। আরেকজনের কথা বলি, 3 নাম্বার আবু হানিফ নামের একজন লোক, ছেলেটার নাম, এত অমায়িক এত ভদ্র একটা ছেলে। এই ছেলেটা ইন্টার্ন করতে আসছে, সে নারায়ণগঞ্জে ইন্টার্ন করতেছিল এবং সে যখন দেখছে যে অবস্থা খারাপ, সে চলে যাবে পাবনা, তার বাসা। সে যাচ্ছিল, তারপর তাকে নামাইছে নারায়ণগঞ্জ থেকে, নামায় তারপর তোমার বলতেছে যে কি করো, কি আছে, মোবাইল দাও, এটা সেটা, কোথায় যাচ্ছ। যখন বলছে পাবনার সাতকানিয়া, তারপরে ওকে বেদন প্রহার। সাতকানিয়া মানে শিবিরের ঘাঁটি, তুই শিবির। এরপর হচ্ছে ওকে নিয়ে আসলো। এরকম অসংখ্য নিরীহ মানুষের সাথে আমি যখন ছিলাম, তখন মনে হয়েছে এইটাই মনে হয় আমার ফ্যামিলি, এর সাথেই আমার থাকতে হবে অনির্দিষ্টকালের জন্য। এরপরে আমি নতুন করে স্বপ্ন বাঁধা শুরু করলাম, যেখানে ইয়াসিন নাই, এখন আমার এদের সাথেই আমার কতদিন কাটাইতে হবে কোনো জানি না, কোনো ক্লু নাই যে কি হচ্ছে, বাসার সাথে কোনো যোগাযোগ নাই, কারো কোনো যোগাযোগ নাই, হেল্প নাই, টাকা নাই, কোনো কিছুই নাই। আমাদের পাশ দিয়ে কিছু কিছু ছেলে আসে, ওইখানে কয়েদি যারা আছে তারা কাজ করে তাদের সাজা কমানোর জন্য, তারা ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসে, যেটা 60 টাকা সেটা 100 টাকা, এরকম করে তারা এসে মাঝে মাঝে বলে যায়। তো এইটা প্রথম একদিন ছিল, কিন্তু অবস্থা খারাপ হওয়ার পর আবার ওইটাও ছিল না, কিন্তু তখন কোনো টাকা ছিল না। এই ছিল মানে আমার ওয়ার্ডের কাহিনী। তোর ওয়ার্ডের কাহিনী বল। তো যেই ওয়ার্ডে যে 30 জন ছিলাম, এর মধ্যে বলতে পারো 60%ই নিরপরাধ। তো সবাই আমরা নামাজ পড়তাম, দোয়া করা হতো। রাতে তো ঘুমানোর কোনো সিস্টেমই নাই, যতটুকু চোখ লাগে আর কি, যতটুকু সময় 2-1 ঘন্টা ঘুমানোর। এবং সারাদিন আমি ছটফট করতাম যে কখন বের হব। নিঃশ্বাস আটকে আসতো, দমটা বন্ধ হয়ে আসতো। আমার শুধু আমার বাচ্চাটার কথা মনে পড়তো, আমার
8 মাসের বাচ্চা কি করতেছে না করতেছে, দম ফাটা কান্না আসতো, কাঁদতে পারতাম না। মানে ওই সময়টা আসলে বীভৎস। আমি সারাটা দিন এপাশ ওপাশ করতাম, শুধু সময় কখন যাবে, সময় কাটে না কেন, সময় কাটে না কেন। তো এর মধ্যে একদিন একটা খুব বিশাল ম্যাপের ঘটনা ঘটলো, যে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলো তার পরের দিন আমাদের যারা রাজবন্দী ছিল সবাইকে মাঠে ছেড়ে দিল সকালবেলা, ভোরবেলা, যে না ঠিক আছে এখন তোমরা মাঠে বিরাজ করতে পারো। ওই দিন একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, সেটা একটু শেয়ার করি। ওটা হয়তো বা মানে মিডিয়াতে আসেনি, বাট একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা হলো যে আমাদেরকে যখন মাঠে ছেড়েছে তখনই আমার শুভ ভাইয়ের সাথে দেখা। তো শুভ ভাইয়ের সাথে দেখা, আমরা মাঠে বসে কথাবার্তা বলতেছি যে অনেক দিন পর মাঠে খোলা পাইছি। তো মাঠে তো অন্যান্য বন্দীদেরও ছাড়ছে। তো করতোয়া নামক একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে সব ছিনতাইকারী, মার্ডারার ওরা থাকে, তো ওদেরকেও ছাড়ছে। তো এত মানুষ একসাথে জেলখানার মাঠে, তো ওদের চিন্তা তো বের হবে কি, যেভাবে হোক জেলখানা ভেঙে বের হবে। তো ওরা আবার জেলখানার মেইন যে গেটটা, ওই গেটে গিয়ে পুলিশদেরকে মারধর করতেছে এবং গেট ভেঙে বের হবে। আর আমরা যারা রাজবন্দী, যারা শিক্ষার্থী, এদের তো আর ভাই এত খায়া কাজ নাই যে মারামারি পেটাপিটি করবো, আমরা মাঠের মধ্যেই ছিলাম। তো জেলখানার এই অবস্থা দেখার সাথে সাথে উপরে সেনাবাহিনীরা এসে মানে ফার্স্টে টিয়ার শেল মারলো। এরপর যখন টিয়ার শেল মারার সাথে সাথে আমরা তো পলায় গেলাম। আমি পলায় দৌড় দিয়ে শুভ ভাইয়ের সাথে দৌড় দিয়ে শুভ ভাইয়ের ওয়ার্ডে চলে গেছি। আর এদিকে তারা ধরা গুলি বর্ষণ হতে থাকলো, কারণ ছিনতাইকারীরা সহজে তাদের ওয়ার্ডে যাচ্ছিল না। একজন স্পট ডেড এবং অনেক আহত। এখানে ম্যাক্সিমামই আসলে বলে একটু ক্লিয়ার করি, ম্যাক্সিমামই কিন্তু ওই ছিনতাইকারী টাইপের লোকজন ছিল। যারা রাজবন্দী তারা জানে তাদের খালাস হয়ে যাবে, এই কারণে সবাই কিন্তু দৌড়ে যার যার ওয়ার্ডে চলে গেছে। এখন আমি তো শুভ ভাইয়ের ওয়ার্ডে গেছি, শুভ ভাইয়ের বিল্ডিংয়ে গেছি। এখন সব কিছু স্বাভাবিক হওয়ার পর ওই যে জেল যারা গার্ড দেয় তাদেরকে বলা হয় কারারক্ষী। তারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খুঁজতেছিল যে বাইরের কেউ আছে কিনা। বাইরের কাউকে পাইলে, মানে অন্য ওয়ার্ডের কাউকে যদি পায় তাহলে তাকে পিটায়া একদম হাত পা ফাটা ফেলতেছিল। তো ওই মুহূর্তে আমি মানে হচ্ছে লাইফের রিস্ক নিয়ে শুভ ভাইয়ের বিল্ডিং থেকে বের হয়ে, বাইরে কিন্তু নামাই যাবে না, সেনাবাহিনী দেখলেই ফায়ার, শুভ ভাইয়ের বিল্ডিং থেকে দৌড়ে আমি আমার বিল্ডিংয়ে আসি এবং আমার বিল্ডিংয়ে আমি উপরে চলে যাই। চিন্তা করো, পুরা মাঠে কেউ নাই, ওদিকে হচ্ছে সেনাবাহিনী উপর থেকে যারা দেখতেছে ফায়ার, এর মধ্যে আমি দৌড়ে আসি। আমার সেদিন খুব ভয় লাগছিল, ওই দিন আমার প্রাণ নাশও হতে পারতো, এমন একটা সিচুয়েশন ছিল। তো আল্লাহ রহমতে ওই দিন রাতে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা জানতামও না যে আমাদেরকে ছেড়ে দিবে। হ্যাঁ, তো সেদিন পরবর্তীতে প্রায় বিকাল 5টা পর্যন্ত এই একই ঘটনা ঘটতে থাকে, যে এবং আমরা সারাদিন না খেয়ে থাকি সেদিন। কারণ সেদিন হচ্ছে কোনো খাবার দেয় না, প্রতিদিন তো খাবার দিচ্ছিল, সেদিন হচ্ছে কোনো খাবার দিবে না তারা। এটা হচ্ছে যেহেতু ঝামেলা হয়েছে, তারা খাবার দিবে না, এসে বলে দিয়েছে ক্লিয়ার যে আজকে খাবার হবে না, হলে একেবারে রাতে। এরপরে ওই একদিন না খাওয়া, আর প্রতিবেলায় যা পরিমাণ খাই তার আগের দিন রাতেও তো এরকম কিছু খাই নেই। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যেটা করলো তারা, আমাদের দুইজনের হঠাৎ করে নাম আসলো। আর ওয়ার্ড যখন আমার নামটা বললো, আমাদের ওয়ার্ডের যে 30 জন ছিল সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে জোরে চিৎকার দিল। মানে মনে হইলো যে 5 দিনের ভিতরে একটা পরিবার হয়ে গিয়েছে। পরিবার তখনই হয় যখন সব একই রকমের মানুষ হয়, এবং আমরা সবাই নিরীহ ছিলাম ওই জায়গাতে, ওই ওয়ার্ডে। এরপরে আমাদের ডাকার পরে আবার নতুন কাহিনী। সে 4:30 বা 5টা বাজে ডাকার পরে তারপরে আমাদের বেল পায় না, এটা সেটা এরকম করতে করতে প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত আমরা ওই একই জায়গায় ব্যাঙের মতো বসে, তারপরে একটু এইখানে যাই, রিকোয়েস্ট করি, এইটা আমাদের ছেড়ে দেন, এইটা নানা রকম অনেক করতেছি, তারপরেও কোনো কাজ হচ্ছিল না। এরপর কাজ হলো সমন্বয়কদের মাধ্যমে। ধন্যবাদ জানাই তাদেরকে, তারা আমাদের কথাও ভাবছে, যে জেলখানাতেও রাজবন্দীরা আছে তাদের কথাও তারা ভাবছে, এবং তোমাদেরকেও যারা কারাগারের গেটে যে অবরোধ করে রেখেছিল আমাদের মুক্তির জন্য, তোমাদের অনেক বেশি ধন্যবাদ জানাই। সমন্বয়কদের ঘটনাটাই আছেন। একজন সমন্বয়ক আসার পর বলেছে যে 10টার মধ্যে সকল স্টুডেন্টকে ছাড়তে হবে, যদি না ছাড়েন আমরা কারাগারে প্রবেশ করব এবং এক দল বেঁধে প্রবেশ করব। 10টা মানে 10টাই। তো অলরেডি সরকার পতন,
এবং অনেক মানুষ, আমরা তো জানি না, আমরা তো পরে বের হয়ে দেখলাম অনেক অনেক শিক্ষার্থী কারাগারের সামনে আমাদের জন্য ছিল, আমার জন্য ছিল, শুভ ভাইয়ের জন্য ছিল, আমাদের মতো হাজারো শিক্ষার্থীর জন্য ছিল। তো আমরা বের হয়ে তো এটা দেখছি। তো ওরা ভয়ে কিসের জামিননামা কিসের কি, আমাদেরকে যাদেরকে শিক্ষার্থী দেখতেছে তাদেরকেই ছেড়ে দিচ্ছে। তো আমাদেরকে একদম মানে হচ্ছে কোনো নোটিশ ছাড়াই, কোনো ফর্মালিটিস ছাড়াই আমাকে সবাইকে ছেড়ে দিল। তখন না আসলে আমার গর্বে বুকটা ফুলে যাচ্ছিল যে মনে হয় কিছু একটা করেছি, আমি জীবনে কিছু একটা করেছি। আমরা বন্দি বাসলার টিম, আমি, এয়ার ভাইয়া, কাব্য ভাইয়া, সৈকত ভাইয়া, শুভ ভাইয়া, এই হাজারো শিক্ষার্থীর সাথে আমরা কিছু একটা করেছি। সো এইভাবে যখন আমরা মানে বের হলাম, সামনে দেখলাম হাজারো শিক্ষার্থী, তোমাদের হৃদয় ভাইয়া, হামিম ভাইয়া, সেই সকাল থেকে তারা আমাদের জন্য কারাগারের সামনে অপেক্ষা করছিল, আমরা তো আর সেটা জানতাম না। তো সবাই আমাদেরকে বরণ করে নিল এবং মানে হচ্ছে বন্দি থাকা অবস্থায় বুঝতে পারলাম যে মুক্তির স্বাদটা কতটুকু। আজ